খুব সুন্দর পুরনো গান আছে হিন্দি, যেটা কিনা শুনতে খুব ভালো লাগে। তো শুনে নিই আগে, মানে আগে করে নিই, তোমাদেরকে শুনিয়ে নিই, তারপরে সেই গানটা নিয়ে আজকে আলোচনা করব। মানে সেই গানটার উপরেই বেস করে বিষয়টা, পুরো বিষয়টা থাকবে। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। কি মানে রোমান্টিক গান, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো 2-3 দিন ধরে এই টপিকটার উপরে ভিডিও বানানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করছিলে তোমরা। তো বিষয়টা হচ্ছে কিরণ মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায় আর দি টক্সিক বক্স। বেশ ভালো নাম দিয়েছে দেবু, আমাদের সবার আদরের দেবু বেশ ভালো নাম দিয়েছে, টক্সিক বক্স। তো এই বিষয়টার উপরে তোমরা দীর্ঘদিন ধরে আমাকে ভিডিও বানাতে বলছি, দীর্ঘদিন অর্থাৎ এই 3 দিন, যেহেতু কিরণ ভিডিওটা দিয়েছে আজ 5 দিন হয়তো হলো। ভিডিওটা আমি সেই দিনই দেখেছি ভিডিওটা, ঠিক আছে? প্রায় ওই কত মিনিটের যেন ছিল, আমার সঠিক মনে নেই কতক্ষণের ছিল, বাট দেখতে দেখতে না অনেক মানে সময়টা কখন পেরিয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। মানে আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে এরা মানে বাংলা সিরিয়ালের অ্যাক্টর অ্যাক্ট্রেস, কারণ আমি টিভি থেকে টোটালি ডিটাচ। এই দেবচন্দ্রিমা, তারপরে হচ্ছে কিরণ মজুমদার, এরা যে দেবচন্দ্রিমার মুখটা তাও চিনি, কারণ সে অনেক পুরনো অ্যাক্ট্রেস, কিন্তু ওই হচ্ছে টক্সিক বক্সের ওই ছেলেটিকেও আমি চিনি না, তারপরে এই কিরণ মজুমদারকেও আমি চিনি না, ঠিক আছে? এরা যে ইয়ে করে সিরিয়াল করে, হয়তো নিউ কামার তার জন্য, বাট দেবচন্দ্রিমাকে কিন্তু আমি মুখটা দেখলাম, আমি চিনি। এছাড়াও দেবচন্দ্রিমাকে কোথায় দেখেছিলাম? ইউটিউবের যে একটা ইভেন্ট হয়েছিল, যেখানে সব ইউটিউবারদেরকে ডেকেছিল, ওই যে কি নমস্কার বাংলা না কিরকম একটা থেকে ডেকেছিল, যেখানে ওই যে ছোট্ট ছেলেকে ডাকেনি, সেখানটায় দেবচন্দ্রিমা এসেছিল, সেইখানটায় দেখেছিলাম। কি হিসেবে দেখেছিলাম? মৌ বলেছিল, ওই যে দেবচন্দ্রিমা, ও দেবকে একারকে একার উচ্চারণ করে, দেবচন্দ্রিমা যে বলেছিল আমি দেবচন্দ্রিমাকে তখন দেখেছিলাম। আর আজকে যখন দেবচন্দ্রিমাকে দেখলাম যে কে দেবচন্দ্রিমা, মানে পুরো একেবারে সবটা ক্লিয়ার হয়ে গেল, কারণ বহুদিন আগে দেখেছিলাম, ওই 2-2-4 হয়ে মিলে গেছে সব। এবার এই বিষয়টার উপরে বেস করে আমি 2 দিন আগেই ভিডিও বানাতাম মিনাকে রিলেট করে এই কিরণ মজুমদারের যে একটা ভিডিও এসছে, যেটাতে কিনা 4 লাখ 5 লাখ ভিউজ হয়েছে, সেটার উপরে বেস করে আমি একটা ভিডিও বানাতাম। ভাগ্যিস আমি দেরি করেছি বিষয়টা নিয়ে ভিডিও বানাতে, ভাগ্যিস আমি দেরি করেছি। আজকেই দেখলাম দেবচন্দ্রিমার একটা 44 মিনিটের ভিডিও, যেটা কিনা দেখে আমি তো রীতিমতন স্টান্ট, যে আমাদের নর্মাল লাইফে যেই রকম অশান্তি হয় তার থেকে অনেক বেশি অশান্তির ফেস করে এই রংচং মাখা দুনিয়া, রংচং অর্থাৎ মেকআপের দুনিয়া, অর্থাৎ আর্টিস্ট। এরা যে কতখানি ভায়োলেন্সের শিকার হয় সেটা আজকে সেদিন খানিকটা বুঝেছিলাম কিরণ মজুমদারের কথা শুনে, আজকে দেবচন্দ্রিমার কথা শুনেও বুঝলাম যে এদের জীবন কিন্তু আমাদের থেকে আরো বেশি বলতে গেলে জ্বালাময়, বিষময়। আমি যেটা বুঝলাম আজকে, আমার মতন যারা সুখী মানে গৃহবধূ আছো, তারা আমরা ভাবতেও পারবো না যে যারা কি, যে সমস্ত বরেরা বউদের উপরে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি বিনা কারণে, ঠিক আছে? উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। শাসন করা সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, ভালোর জন্য শাসন করা যায়, কিন্তু অশ্রদ্ধা করে উঁচু গলায় কথা বলা, অপমান করা, এরকমের সম্মুখীন আমি আজ পর্যন্ত কোনোদিনও হইনি। তো সেইখানটায় দাঁড়িয়ে আমি বুঝতে পারবো না যে গায়ে হাত তোলা কি জিনিস, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, তারপরে তোমাকে ফিজিক্যালি টর্চার করা, মেন্টালি টর্চার করা, এগুলো কি জিনিস? এগুলোর মধ্যে দিয়ে মানুষ যখন যায় তাদের কিরকম ফিলিংস হয় সেটা আমি কোনো সময় বাস্তবিকভাবে অনুভব করিনি। আমি চাইবো না কোনোদিনও অনুভব করতে, এবং আমি এটাও চাইবো না যে কেউ সেটা অনুভব করুক, কি ছেলে কি মেয়ে, কেউ অনুভব করুক সেটা আমি চাইবো না। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, বাট পুরুষদের ক্ষেত্রেও কিন্তু হয়, পুরুষরাও কিন্তু ভায়োলেশনের শিকার হয়, বউ কর্তৃক বা গার্লফ্রেন্ড কর্তৃক, হ্যাঁ হয়। আমি এই 2 দিন আগেই, হয়তো ভিডিওটা কিছুদিন হয়তো পুরনো, বাট বেশি পুরনো নয়, এই 2 দিন আগে আমি ইনস্টাগ্রামে একটা ভয়াবহ দৃশ্য দেখলাম, যেটা কিনা সত্যি
মানে এরকমটা করা উচিত নয়, এরকমটা করা উচিত নয়, এটা ক্রাইম। সেটা কি, সেটা দেখলাম একটা ছেলে টোটো চালাচ্ছিল মনে হয়, টোটো ড্রাইভার হয়তো, তাকে একটা মেয়ে জোর করে টেনে হিচড়ে নামালো। মানে মেয়েটার যে মানে কি শক্তি, আমি তাই ভাবছিলাম। আর মানসিক উদ্দেশ্য কতটা খারাপ। ছেলেটার প্রাইভেট পার্ট কেটে দেয়, ছেলেটার প্রাইভেট পার্ট কেটে দেয় এবং সেই ছবিটা ছেলেটা শেয়ার করেছে, মানে কেউ হয়তো গেছিল শেয়ার করে ছেড়েছে। এগুলো হচ্ছে ভায়োলেশন। আজকে সম্পর্ক যদি না মানে আমরা ক্যারি করতে না পারি বা যদি না চলে, তার মানে এই নয় যে কেউ কারো পুরুষাঙ্গ কেটে নেব, কেউ কোনো মেয়েকে রেপ করব। এই ধরনের এই ডিসিশন, এগুলো কিন্তু কোনো মানুষের পরিচয় বহন করে না। আজকে একটা ছেলের সঙ্গে, ধরো আমি অবিবাহিত, একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক ওয়ার্কআউট করলো না, আমি তাকে এই লেভেলে গিয়ে ক্ষতি করব? আমি তার এই ক্ষতি করব? কখনো না। সে হয়তো প্লে বয়, সে আমার সঙ্গে থাকাকালীন আরো 4-5টা মেয়ের সঙ্গে ঘুরছে, আমি তার জন্য তার পুরুষাঙ্গ কেটে নেব? আমি সরে যাব, আমি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করব। এটা হচ্ছে একটা মানুষের কাজ। কিন্তু আমার সঙ্গে ধোকাধারি করেছে তার জন্য আমি তার প্রাইভেট পার্ট কেটে নেব, এটা কোনো গুণের কথা নয়। উপরন্তু এটা হলো ক্রাইম। ঠিক আছে? তো ভায়োলেশনের শিকার কিন্তু শুধুমাত্র মেয়েরা হয় না, ছেলেরাও হয়। আমি সেই উদাহরণটা দেওয়ার জন্য, মানে সেইটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম। এবার চলে আসি এদের রিলেশনের ক্ষেত্রে। পুরো টিপিক্যাল, একেবারে মানে বলে না পুরো টিপিক্যাল কাহিনী। এর মধ্যে কোনো নতুনত্ব নেই, এর মধ্যে কোনো বিশাল কিছু নেই, মহিমান্বিত করার মতন কিছু নেই। জাস্ট ছি, ই বাবাই, এদের মধ্যেও এরকম হয়, এই রকম টাইপের একটা কথা কিন্তু দিমাগের মধ্যে ফট করে চলে আসে। এদের মধ্যেও এরকম হয়? আরে এরা তো নিজেরা উপার্জন করছে, এরা তো স্বাবলম্বী, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানো এক একটা মেয়ে, তারা এরকম অত্যাচার সহ্য করে? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বিষয়। ভালোবাসা ভাই এমন জিনিস, সব কিছু সহ্য করতে একেবারে ইনস্টিগেট করে। ঠিক আছে? তো এই তো দেবচন্দ্রিমা বলল, মাচা ডান্স করতো, রাতের পর রাত জেগে মাচা ডান্স করতো, কারণ যেটা শিডিউলের মধ্যে থাকতো, যেটা বাড়িতে জানতো, সেই টাকা থেকে এক্সট্রা যদি খরচা করে সেটা হিসাব পেয়ে যাবে, তার জন্য মাচা শো করতো। মাচা শো করে সেই টাকা জমিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে, আবার উল্টে বয়ফ্রেন্ডই তার নামে তার মায়ের কাছে রিপোর্ট করছে যে আপনার মেয়ে তো রাতভর বাড়ি আসে না, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিন, আমার মতন বয়ফ্রেন্ড বলে আমি সাথে আছি, অন্য কেউ হলে থাকতো না। ভাবো, এটা জানার পরেও দেবচন্দ্রিমা ছিল। আসলে মানুষ যখন অপরিপক্ক থাকে না, মানুষ যখন কিছু বুঝতে পারে না, তখন তার দ্বারা অনেক ভুল হয়। কিন্তু একবার ঠেক খাওয়ার পরে, তারপরে সে যদি সেই ভুল সে আবারও করে, তাহলে ভাই তার ট্রিটমেন্টের দরকার আছে। লাইক মিনার যেমন ট্রিটমেন্টের দরকার আছে, কাউন্সিলিং এর প্রয়োজন আছে। যে তুমি টাকা পয়সা উপার্জন করছো, তুমিই হচ্ছে ফেস, তাহলে তোমার কি এত দায় পড়েছে যে এই টাইপের একটা মানুষের সাথে থাকতে? তাহলে তো তার থেকে তো তোমার হাজবেন্ডই ভালো ছিল, তার থেকে তোমার হাজবেন্ড ভালো ছিল, এর কাছে যাওয়ার কি দরকার ছিল? এই টাইপের কথাগুলো বেরিয়ে আসে। এই সঙ্গে রিলেট করেই, এই বিষয়টাকে রিলেট করেই আমি একটা ভিডিও বানাবো ভেবেছিলাম, তার মধ্যেই দেবচন্দ্রিমার ভিডিওটা চলে এসছে আজকে। ঠিক আছে? তো মারধরও করতো। তাই দেবচন্দ্রিমা বলছে যে একটা সিরিয়ালে কোনো মাসের 2টো দিন শর্ট মানে আর কি ক্যামেরা ফেস করেছে, শুধু একটা সাইড দেখিয়েছে, কারণ আরেকটা সাইড দেখানোর মতন ছিল না। অর্থাৎ ফিজিক্যালি মুখে মেরেছে। ঠিক সেম বিষয় কিন্তু কিরণও বলেছে তার ভিডিওতে, যে আমি অষ্টমীতে কেন অঞ্জলি দিতে পারিনি সেটা বলো, সেটা আমি বলবো। অষ্টমীতে কেন আমি অঞ্জলি দিতে পারিনি, মুখ কেন আমার ফুলেছিল, অর্থাৎ রীতিমতন ফিজিক্যালি টর্চার করা হতো। আমি বুঝি না, আমি মনে করি কি, এদের থেকে, এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট আধুনিকা মেয়েদের থেকে আমি অনেক ভালো, আমি অনেক আপ টু ডেট। ভাই, সম্পর্কে আছি বলে, ভালোবাসি বলে আমাকে মারবে? হাউ ডেয়ার ইউ, মানে হাউ ডেয়ার হি, তার কত বড় সাহস যে সে আমাকে গায়ে হাত তুলবে? আমরা তো রীতিমতন, আমরা তো বরের টাকায় বসে খাই, এরা তো ইন্ডিপেন্ডেন্ট, এরা তো নিজের টাকা নিজে ইনকাম করে, হ্যাঁ? আর সেখানটায় দাঁড়িয়ে এরা এত অত্যাচারিত হয়, সেটাকে এসে আবার ক্যামেরাতে বলছে। ডাইরেক্ট পুলিশ স্টেশনে গিয়ে প্রমাণগুলো হাতে তুলে না দিয়ে এরা দর্শকদেরকে জানাচ্ছে বেশ ভালো কথা। কিন্তু তোমরা যে এক একটা ইনফ্লুয়েন্সার, শুধু এখন ইউটিউবে তো পরে এসছে, আগে তো টিভি অ্যাক্ট্রেস, হ্যাঁ? তো এরা কি টাইপের ইনফ্লুয়েন্সার?
আমি দেবচন্দ্রিমা বা কিরণ মজুমদার এদের দুজনের উদ্দেশ্যেই বলতে চাই, আমার ভিডিও এরা দেখবে না, বাট তোমরা তো দেখবে, দুজন মানুষ দেখলেও তো দেখবে। তো এরা কোন টাইপের ইনফ্লুয়েন্সার, এরা কোন ধরনের ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট হলেই যে অত্যাচারের প্রতিবাদ করবে এরকমটা তো কথা নয়। অত্যাচার অত্যাচারী, সে আমি ইন্ডিপেন্ডেন্ট হই বা ডিপেন্ডেন্ট হই, অত্যাচার অত্যাচারী। তো এরা সোশ্যাল মিডিয়াতে এসে 24 ঘন্টা হুমকি দিচ্ছে, দেবচন্দ্রিমা হুমকি দিচ্ছে কি ড্রোন আর ক্যামেরা এইগুলো যদি 24 ঘন্টার মধ্যে না আসে আমার বাড়িতে তাহলে আমি দেখে নেবো। আমার দেবচন্দ্রিমার বিহেভিয়ার দেখে নিতান্তই ছেলে মানুষ বলে মনে হচ্ছিল, সত্যি বলছি, ছেলে মানুষ বলে মনে হচ্ছিল। ব্যাকআপ দেখাবো, ব্যাকআপ দেখাবো, আমার সত্যি ছেলে মানুষই বলে মনে হচ্ছিল। আর এরা ছেলে মানুষ টাইপের বলেই হয়তো এরা এই অত্যাচারের মধ্যে পড়েছে। হ্যাঁ, এই বয়সটা আমিও কাটিয়ে এসছি, কিন্তু এখন শুধু বলে না, আমার থেকে হয়তো দেবচন্দ্রিমা বলো কিরণ মজুমদার এরা হয়তো ছোটই হবে, অবশ্যই ছোটই হবে, বাট আমি কিন্তু ওই যখন 24 বছর আমার বিয়ে হয়েছিল তখনও কিন্তু আমি এরকমই একটা মেন্টালিটি ছিল, কেন কেউ গায়ে হাত তুলবে, কেন কেউ অ্যাবিউসিভ কথাবার্তা বলবে। যারা ডাকাবুকো হওয়ার না বা যারা ঠোটকাটা হওয়ার তারা ছোট থেকেই হয়, কেউ আবার ঠেক খেয়ে হয়, কিন্তু আমি মনে করি এরা এখনো ঠেক খেয়ে কোনো একটা জায়গায় এসেছে বলে মনে হয় না। এই যে কোনো প্রাইভেট চ্যাট প্রমাণ হিসাবে দেবচন্দ্রিমা যে ইয়েতে স্ক্রিনে শেয়ার করলো, আমার মনে হয় না এটা কোনো বলে না খুব, আরে বলো না, গুণের কাজ করেছে বলে আমার মনে হয় না। যদি আমার কিছু করারই হয় তাহলে আমি জায়গা মতন যাব, জায়গা মতন যাব। অ্যাকচুয়ালি দেবচন্দ্রিমা এটা কেন করেছে সেটাও আমি বুঝি, যে যেহেতু ওই টক্সিক বক্স পুরো বিষয়টাকেই কন্টেন্ট মনে করে সোশ্যাল মিডিয়াতে এসে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করে এবং মেয়েদেরকে ভুল বলে বোঝানোর চেষ্টা করে, এই কারণেই এরা দুজনেই আর কি সোশ্যাল মিডিয়াটাকেই হাতিয়ার করেছে, জায়গা হিসেবে বেছে নিয়েছে এই টক্সিক বক্সের অরিজিনাল ফেসটা রিভিল করার। আমি মনে করি হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তার অরিজিনাল ফেস রিভিল করার প্রয়োজন আছে, যাতে করে প্রচুর পরিমাণে মানে উচিত শিক্ষা পায়, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উচিত শিক্ষা পায়, অর্থাৎ কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে শিক্ষা পায়। কিন্তু তার পাশাপাশি যেগুলি কিনা ক্রাইম, এই যে ফিজিক্যালি টর্চার করা, এটার জন্য তো পুলিশের দ্বারস্থ হওয়া উচিত ছিল। বাদ বাকি সে সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু ডাউন যাতে হয়ে যায়, যাতে সে উচিত শিক্ষা পায়, সেইটা করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে মুখ খুলেছে, ভেরি গুড, ফেয়ার এনাফ। বাট কিন্তু তাকে কিন্তু দুটো মেয়েকেই কিন্তু পুলিশের দ্বারস্থ হওয়া উচিত ছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে, জানো তো। এই যে কিরণ মজুমদার, টক্সিক বক্স আর দেবচন্দ্রিমা সিংহ রায়, এদের তিনজনের যে কাহিনীটা বর্তমানে ইউটিউবে চলছে, ঠিক আছে, এটা থেকে আমাদের একটা বিষয় দারুণভাবে কিন্তু শেখার আছে, যে আমরা অবিবাহিত লাইফে, বিবাহিত লাইফের কথা একদম বলছি না, অবিবাহিত লাইফে এরকম পার্টনারের মুখোমুখি হই, এরকম পুরুষের মুখোমুখি হই বা পুরুষরা মহিলাদের মুখোমুখি হয়, যেখানে কিনা একে অপরের সঙ্গে রিলেশনে যায় এবং তারা জানতে পারে যে তাদের এক্স ছিল, তাদের সঙ্গে ব্রেকআপ হয়েছে। এইবার ব্রেকআপের কারণটা ঠিক মতন বুঝতে হবে। যদি দেখো যে তোমার সাথে যে রয়েছে সে তার এক্সের সম্পর্কে দুর্নাম করছে, তাহলেই বুঝে যাবে ডাল মে কুছ কালা হ্যায়। এবং দুর্নামের পাশাপাশি সেই দুর্নাম করতে গিয়ে তার ঘৃণাটা বোঝা যাচ্ছে যে সে কতটা ঘৃণা করছে এখন, এবং তার বদনাম করছে। কেউ কাউকে একসময় ভালোবাসলে তার বদনাম, তার গুণাগুণ, তার দোষ সমস্ত কিছু বলার একটা ধরন থাকে, সেই ধরনটাকে ফিল করতে হবে। এই যে প্রথমে যে গানটা করলাম, প্যার কভি কম নেহি করনা কোই সিতম কর লেনা, কেউ কাউকে ভালোবাসলে তার ওপরে অত্যাচার, তাকে কষ্ট দেওয়া, এগুলো করতেই পারবে না। ভুল বোঝাবুঝি হলে সেটাকে সর্ট আউট করে নেবে, বাট সেটা নিয়ে গায়ে হাত তোলা বা নিজেদের সম্পর্ককে নিয়ে প্রাইভেট মোমেন্ট অর্থাৎ ইমোশনাল মোমেন্ট নিয়ে অন্যের কাছে তুলে ধরে নিজেকে বড় হনু প্রমাণ করে নিজেদের সম্পর্কটাকে খিল্লি উড়ানো, তারপরে মেয়েটার খিল্লি উড়ানো বা মেয়েটা ছেলেটার খিল্লি উড়াচ্ছে, এরকমটা করাটা গুণের কাজ নয়। আর এই বিষয়টা কিন্তু হয়েছে, এবং এই বিষয়টার মধ্যে কিন্তু যখন এই টক্সিক বক্স দেবচন্দ্রিমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে, তখন কিন্তু কিরণ বলে না ওটাকে তোমার মূর্খের পরিচয় দিয়েছে, এবং সেটা কিন্তু কিরণ নিজের মুখে স্বীকার করেছে যে আমি ভুল করেছি, আমার সঙ্গে তো এটা হওয়ারই ছিল।
আমার সঙ্গে এটা হওয়ারই ছিল। যখন প্রথম গার্লফ্রেন্ড অর্থাৎ দেবচন্দ্রিমাকে নিয়ে যখন বাজে বাজে কথা বলছিল টক্সিক বক্স, তখন কিন্তু কিরণ সায় দিয়েছিল, বুঝতে পারিনি। এটা হচ্ছে বাচ্চা সুলভ আচরণ, এবং এটা কিন্তু খুব ম্যাচুরিটির সঙ্গে বর্তমানে দেবচন্দ্রিমা হ্যান্ডেল করেছে। যে তার কি দোষ, সে তো বাইরের মানুষ, তার আমার সম্পর্কে আমার ঘরের মানুষটা অর্থাৎ আমাকে যে চেনে, সে যা বোঝাবে বাইরের মানুষটা তাই বুঝবে, বাইরের মানুষটা তাই বুঝবে। আর ঠিক সেম ঘটনাই ঘটেছে ওই কিরণের সঙ্গে, ঠিক আছে? তো কিরণ এখন বুঝতে পারছে, চোখের জলে নাকের জলে একাকার হচ্ছে। হ্যাঁ, ভাবো টাকার হিসাব দিচ্ছে, এই আমরা যেরকম হিসাব করি, এই আমি তোর কাছ থেকে 5 টাকা পাই, আমি তোর কাছ থেকে কিন্তু 10 টাকা পাই, হ্যাঁ 2 টাকা সুদে 10 টাকা ফেরত দিবি, 5 মাস হয়ে গেছে, এটা কথার কথা বললাম, ঠিক আছে? ঠিক এরকম দেবচন্দ্রিমা হিসাব দিচ্ছিল। 2.5 লক্ষ টাকা খরচা হয়েছে মলদ্বীপে গিয়ে, তো সেখানটায় মলদ্বীপ না মালদ্বীপ বলে না, সেখানে গিয়ে 2.5 লাখ টাকা খরচা হয়েছে, তুমি কত দিয়েছো? 50,000, রাউন্ড ফিগার ধরলাম, বাকিটা হিসাব পাঠাবো, হিসাব পাঠাবো। তারপরে বার্থডেতে যে মাচা ড্যান্স করে, মাচা শো করে যে টক্সিক বক্সকে নিয়ে ঘুরতে গেছিল, সেখানে কত খরচা হয়েছিল? 6 লাখ। পার্থক্যটা শুধু এটাই যে আমরা ধরো 2 টাকার জিনিস খাচ্ছি, তারা 200 টাকার জিনিস খাচ্ছে, কথার কথা একটা হিসাব, মানে টাকার অঙ্কটা তাদের কাছে বেশি, তাই খরচার পরিমাণটাও তাদের বেশি। ওয়ার্না সেম, ওয়ার্না সেম, এদের মধ্যেও হুকআপ ব্রেকআপ প্যাচআপ সমস্ত কিছু চলে। আমি তো বলবো এদের মানে যে মেকআপ করে না, তার আড়ালে অনেক দাগ রয়েছে, অনেক দাগ রয়েছে, যেটা কিনা এরা পুরো মেকআপের দ্বারা ঢেকে দেয়, তাই না? আজকে শুনে আমি শুধু অবাক হয়ে ভাবছিলাম যে এদের লাইফ থেকে আমাদের লাইফ অনেক বেশি সর্টেড, অনেক বেশি সর্টেড এদের লাইফের থেকে। আমরা রংচঙে হয়তো ক্যামেরার সামনে নেই, রংচং মেখে ক্যামেরার সামনে নেই, যতটুকু আছি ভাই সলিড আছি, সলিড আছি। আর এই যে বিশ্বাস করবে না, এরা যখন ক্যামেরার সামনে এসে বলছে না, আমার মনেই হচ্ছে না যে এরা টিভির পর্দায় এদেরকে মানুষ দেখে, আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কি নর্মাল মানুষ তো আমরা সবাই, বাট ওই যে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব আমার মনেই হচ্ছে না কোথাও। আমার মনে হচ্ছে কোনো পাতি প্রেমের গল্প শুনছি, কোনো পাতি প্রেমের একটা প্রেমিকের, একটা ছেলের 3-4টে গার্লফ্রেন্ড, তারা ওই প্রেমিকের হিংস্রতার শিকার হয়েছে, সেই প্রেমিক সেই প্রেমিকা দয়, হ্যাঁ দয় দুজন, এখন তাদের এই গল্প বলতে বসেছে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো থেকে মিনার বিষয়টা কি করে রিলেট করতে পারি? যে মিনার জীবনে প্রথমে যেই স্বামী হিসেবে যেই মানুষটি আসলো, সেও তাকে স্বাধীনতা দিল না। এবার পরে যার হাত ধরে স্বামীর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, সেও তাকে একইভাবে ট্রিট করছে, সেও তাকে একইভাবে ট্রিট করছে। অর্থাৎ পুরো খেলাটাই কিন্তু টাকার মধ্যে আবদ্ধ। যতই বড় বড় বুকনিবাজি দিক না কেন, যতই বড় বড় বুকনিবাজি দিক না কেন, খেলা কিন্তু ওই একটা জায়গাতেই আবদ্ধ, আর সেটা হচ্ছে টাকা। টাকা ছাড়া যদি কেউ কাউকে ভালোবাসতো এই এই বর্তমান যুগে, আছে অবশ্যই, টাকা ছাড়া অবশ্যই ভালোবাসা আছে। দেখো না অরিজিৎ সিং, এত বড় ফেমাস গায়ক হওয়া সত্ত্বেও সে তার বাল্য প্রেমের কাছে ঠিক ফিরে গেছে, ঠিক ফিরে গেছে। কারণ স্ট্রাগল টাইমে যে পাশে থাকে সেই হচ্ছে আসল শুভাকাঙ্ক্ষী। তো এই সমস্ত সিনেমাটিক গল্প নিয়ে তোমরা আমার মতামত শুনতে চেয়েছিলে, মানে এই বিষয়টা নিয়ে পুরো মতামতটা শুনতে চেয়েছিলে। আমি একটাই কথা বলবো, তারা দুজন মহিলা যে সরব হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে টক্সিক বক্সের অরিজিনাল ফেসটা রিভিল করছে, সেটা ভালো করছে, বাট তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, তার মানে কর্মফল তাকে দেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়াটা খুবই প্রয়োজন। উইথ প্রুফ নিয়ে একদম তাকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, সোশ্যালিও আর লিগালিও, দুই দিক থেকেই তাকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। ওয়ার্না বলা যায় তার জন্য আবার অন্য কোন মেয়ের জীবন সে নষ্ট করবে, অন্য কোন মেয়ের জীবন সে নষ্ট করবে বলা যায়? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কিরকম লাগলো তোমরা শুনতে চাইছিলে, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাই যেখানে আছি ভালো আছি, যেরকম আছি সত্যি অনেক ভালো আছি, অনেক ভালো আছি বাবা। এই দেখতে শুনতে ভালো, বলছি না সবাই সমান, দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম টাইপ, আরে অ্যাক্টর,
আরে বড় ইনফ্লুয়েন্সার, হ্যাঁ বড় ইউটিউব চ্যানেল আছে, কিন্তু দেখো মেল ইগোতে ভর্তি। দেবচন্দ্রিমার কথাতে তো বোঝা গেল যে মেল ইগোতে ভর্তি টক্সিক বক্সের, যে আমি কম ইনকাম করছি আর আমার গার্লফ্রেন্ড বেশি ইনকাম করছে, ইস মেনে নেওয়া যায় না। সো টিপিক্যাল একদম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ কমেন্ট করো।